প্রশ্ন যেমনই হোক উত্তর মিলবে। নমস্কার, আমি ধ্রুব সরকার। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আমার কলেজের প্রিটেস্ট পরীক্ষার বাংলা প্রশ্নপত্রের একটি প্রশ্ন। এই প্রশ্নটি আমাদের প্রিটেস্ট পরীক্ষার সবথেকে বহুল আলোচিত এবং সমালোচিত একটি প্রশ্ন। কেন? এর কারণ হচ্ছে যে এই প্রশ্নটার যে গঠন রীতি রয়েছে এটা গতানুগতিক। আমরা যে প্রশ্নগুলো পড়ে আসি, যে প্রশ্নতে আমরা উত্তর দিই, সেই প্রশ্নর গঠন রীতি থেকে একটু ভিন্ন গঠন রীতির। যার কারণে আমাদের অনেকের মাঝেই এই প্রশ্ন দেখার পর একটা আতঙ্ক কাজ করেছে, একটা সংকোচ কাজ করেছে। কিন্তু এর পিছনেও আমাদের প্রশ্নকর্তা যিনি রয়েছেন তার একটা কারণ রয়েছে, যে কারণটা আমি ভিডিও শেষে ব্যাখ্যা করে দেব। এবং আপাতত আপনাদেরকে এই যে ভিন্ন একটা প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর করব আমি। তো চলুন কথা না বাড়িয়ে প্রশ্নটার উত্তরে চলে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি আমার ফোনের স্ক্রিনে। এখন আমরা প্রশ্নটা পড়ব এবং প্রশ্নটা পড়ে একটা বেসিক ধারণা নেব যে প্রশ্নে কী চেয়েছে, আমাদেরকে কীভাবে উত্তর করতে হবে। তো চলুন প্রশ্নটা পড়ে নিই। প্রশ্নটা আসলে ৩ নাম্বার একটা প্রশ্ন। এটা বিলাসী গল্প থেকে এসেছে। ভারতের মধ্যপ্রদেশের গরিব ও নিচু জাতের ছেলে মনোজ কুমার শর্মা অন্যান্য শিক্ষার্থীদের মতো মনোজও পরীক্ষায় নকল করে ১০ম শ্রেণীতে ৩য় ভাগে উত্তীর্ণ হয়। দ্বাদশ শ্রেণীর পরীক্ষাতে যথারীতি সবাই নকল করছিল। এমন সময় একজন সৎ ডিএসপি অফিসার আসে এবং পুরো স্কুলের সবাইকে বহিষ্কার করে। ডিএসপি মনোজকে চিটিং বা নকল ছাড়তে বলে। মনোজ নকল করা ছেড়ে দেয় এবং পরবর্তী বছর পাশ করে যায়। তারপর লাইব্রেরিতে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করে, আটার মিলে কাজ করে, কঠোর পরিশ্রমে একদিন আইপিএস অফিসার হয়। তার এই সংগ্রামের সার্বক্ষণিক সাথে ছিল উচ্চবংশীয় ধনী পরিবারের মেয়ে শ্রদ্ধা। শ্রদ্ধা মনোজকে বইপত্র ও নোট দিয়ে সাহায্য করেছে। একে অপরকে ভালোবেসে ফেলেছে তারা। আইপিএস হওয়ার পর মনোজ শ্রদ্ধাকে বিয়ের প্রস্তাব দিলে নিচু জাতের ছেলে বলে শ্রদ্ধার বাবা তাকে ফিরিয়ে দেয় এবং মনোজ যে চেয়ারে বসেছিল তা জ্বালিয়ে দেয়। তো আমরা এই উদ্দীপকটা পড়ে বুঝলাম যে এইটা আমাদের একটা সুপরিচিত মুভির বা ছবির একটা গল্প তুলে দিয়েছে। শুধু একটু জায়গায় আমাদের ভিন্নতা রয়েছে, সেটা হচ্ছে মনোজ যে চেয়ারে বসেছিল তা জ্বালিয়ে দেয়। আমাদের মুভিতে কিন্তু এটা ছিল না। এটা আসলে আমাদের যে প্রশ্নকর্তা রয়েছেন তিনি তার সৃজনশীলতা কাজে লাগিয়ে এখানে একটা লাইন বাড়িয়ে দিয়েছেন, যাতে তিনি প্রশ্নটা একটু আসলে ভিন্ন গঠন রীতির করতে পারেন। তো চলুন আমরা বাকি প্রশ্নগুলো পড়ে ফেলি। ক নাম্বারে বলেছে যে বিলাসী গল্পে নারায়ণের কর্তৃপক্ষ বলতে কাদেরকে বোঝানো হয়েছে। এখানে নারায়ণের কর্তৃপক্ষ বলতে ওই যে একটা শ্রেণী রয়েছে যারা আসলে কাপুরুষ প্রকৃতির, নারায়ণের পথাবলম্বীরা, এরা তাদেরকে বোঝানো হয়েছে। এবং অতিকায় খ নাম্বারে বলেছে যে অতিকায় হস্তি লোপ পায় আছে কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে। এটা আসলে কেন বলা হয়েছে, তো এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। গ নাম্বারে বলেছে যে উদ্দীপকের ডিএসপির পরামর্শ বিলাসী গল্পের যে অংশকে নির্দেশ করে তা তুলে ধরো। এই যে গ নাম্বারটা, এইটাই হচ্ছে আমাদের পুরো প্রশ্নটাকে একটা কমপ্লিকেটেড রূপ দিয়েছে, একটা জটিল রূপ দিয়েছে। যদিও এইটা যদি আমরা খুব ডিপলি বা একটা গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা এটার উত্তরটা খুব সহজে করে ফেলতে পারবো। এখানে বলেছে যে ডিএসপির পরামর্শ। এখানে আমাদের উদ্দীপকে ডিএসপি শুধুমাত্র একটা জায়গায় আমাদেরকে মনোজকে পরামর্শ দিয়েছিল, সেটা হচ্ছে যে এই যে নকল ছাড়তে বলার যে বিষয়টা, যে ডিএসপি মনোজকে নকল ছাড়তে বলে, এইটার সাথে যে আমাদের বিলাসী গল্পের যে সঙ্গতিমূলক একটা লাইন রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাই দেবো। তো ওই লাইনটা থেকে আসলে আমাদের পুরো প্রশ্নটার উত্তর হবে। আর এর মাধ্যমে আমাদের পুরো প্রশ্নটাকে সাজাইতে হবে। একটা মাত্র লাইনের মাধ্যমে আমাদেরকে পুরো প্রশ্নটা সাজাতে হবে। এবং ঘ নম্বরে বলেছে যে শ্রদ্ধার বাবার মতো মানসিকতার মানুষ আজও সমাজে বিরল নয়। উদ্দীপক ও বিলাসী গল্পের আলোকে উক্তিতেই সত্য সম্পর্কে নিজের মতামত দাও। মানে আমাদের সমাজে কি এখনও সেই ওই যে আগের মতো জাতিভেদ প্রথা যেগুলো রয়েছে, কুসংস্কার, এসব মানুষ আছে কি না এটার সম্পর্কে আমাদের মতামত দিতে হবে। হ্যাঁ, অবশ্যই আছে। আমরা বিলাসী গল্পেও দেখেছি যে মৃত্যুঞ্জয়ের যে খুড়া রয়েছে সেও আসলে মৃত্যুঞ্জয় আর বিলাসীর যে বিবাহ এটা মেনে নিতে পারে না। সে জাতিভেদ প্রথা করে যে মৃত্যুঞ্জয় উচ্চবংশীয় একজন ছেলে এবং বিলাসী সাপুরের মেয়ে, এই নিয়ে জাতিভেদের একটা বিবাদ তাদের মধ্যে দেখা যায়। এবং এই গল্পেও আমরা দেখতে পাই যে শ্রদ্ধার বাবা মনোজকে ফিরিয়ে দেয় এবং মনোজ যে চেয়ারে বসেছিল তা জ্বালিয়ে দেয়। তো এইভাবে আমি আসলে জিনিসগুলোকে সাজিয়েছি, আপনাদেরকে এখন আমার উত্তরগুলো দেখাবো এবং কোথা থেকে আমি উত্তরগুলো বের করেছি সেটাও দেখাবো।
আমি কিন্তু বইয়ের বাহির থেকে একটা উত্তরও নেই নাই। এটা খুবই একটা ইজি একটা প্রশ্ন, যদিও গঠনরীতি একটু ভিন্ন। আমাকে চিন্তা করতে হয়েছে অনেক দিন ধরে। তারপরও এটা আমার কাছে ইজি লাগছে যখন আমি আসলে উত্তরটা একটা মানে মাঝামাঝি বা মার্জিত পর্যায়ের উত্তরে আসতে পেরেছি, তখন আমার কাছে ইজি লেগেছে। তো চলুন ক নম্বরের উত্তর আমি দেখে নিই। এই যে আমাদের ক নম্বরে বলেছিল যে বিলাসী গল্পের নারায়ণের কর্তৃপক্ষ বলতে কাদেরকে বোঝানো হয়েছে। তো আমার ক নম্বরে আমি এভাবে উত্তর করেছি যে বিলাসী গল্পে নারায়ণের কর্তৃপক্ষ বলতে নারায়ণের পথাবলম্বীরা যাদের আচরণ এতই বর্বর ছিল যে তা কাপুরুষতার চেয়েও লজ্জাজনক ছিল, তাদের বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে আমি বোঝাতে চেয়েছি যে ওই যে ন্যাড়া যে রয়েছে সেও কিন্তু ওই যে সেদিন গিয়েছিল, যেদিন রাতে আসলে খুড়া সহ গ্রামের লোকজন গিয়েছিল, সেদিন কিন্তু সেও গিয়েছিল। সে চাওয়া সত্ত্বেও তার ইচ্ছা সত্ত্বেও কিন্তু তাদেরকে প্রতিবাদ করতে পারে নাই। খুড়া কিন্তু অন্য লোকজনদের দিয়ে বিলাসীর ওপর অনেক অত্যাচার করেছে। তো এখানে নারায়ণের কর্তৃপক্ষ বলতে ওই যে অত্যাচারী দল রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে, কাপুরুষ যারা রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে। এবার খ নম্বরে যদি আমরা দেখি যে অতিকায় হস্তি লোপ পায় আছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে, এখানে কেন বলা হয়েছে? আমি যেভাবে উত্তর করেছি সেটা যদি আপনাদেরকে দেখাই তাহলে সেটা হবে যে অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে। বিলাসী গল্পের অন্তর্গত আলোচ্য উক্তিটির মধ্য দিয়ে গল্পকার সংকীর্ণ মানা ও কুসংস্কার আচ্ছন্ন সমাজের প্রতি তীব্র কটাক্ষ করেছেন। লেখকের মতে কোনো রকমের টিকে থাকার মধ্যে জীবনের সার্থকতা নেই, গৌরবের সঙ্গে টিকে থাকার মধ্যেই জীবনের সার্থকতা নিহিত। কিন্তু তৎকালীন সমাজ টিকে ছিল ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার, অনাচার ও অবিচারের বোঝা মাথায় নিয়ে। এতে কোনো গৌরব নেই। এজন্য লেখক মনে করেন তেলাপোকা হয়ে টিকে থাকার চেয়ে অতিকায় হস্তি হয়ে মরে যাওয়াও গৌরবের। এটা এটা আসলে একটা মানে অতিকায় হস্তি লোপ পায় আছে কিন্তু তেলাপোকার, এটা একটা লাইন থেকে এসেছে। আমি আপনাদের যদি লাইনটা দেখাই তাহলে আমাদের একবারে বই থেকে হুবহু এটা এসেছে। এই দেখেন যে আমাদের বইয়ে রয়েছে এবং এর পরে অতিকায় হস্তি লোপ পায় আছে কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে। আমাদের কোনো প্রশ্নই কিন্তু বইয়ের বাহির থেকে আসেনি, সেটা আমি আপনাদেরকে একদম স্পষ্টভাবে দেখাই দেবো। এখন আমাদের সবথেকে কমপ্লিকেটেড প্রশ্ন এবং উত্তর দেখব যে উদ্দীপকের ডিএসসি পরামর্শ বিলাসী গল্পের যে অংশকে নির্দেশ করে তা তুলে ধরো। আমি এটাকে আমার যথাসাধ্য চেষ্টা করেছি একটা মার্জিত উত্তর দেওয়ার জন্য। তো আপনাদেরকে এখন গ নম্বরে যে ডিএসপির পরামর্শের সাথে বিলাসীর যে পরামর্শটা রয়েছে এটা আপনাদেরকে যদি দেখাই তাহলে এটা হবে এই যে দেখেন, বিলাসী কিন্তু এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করিয়া মৃত্যুঞ্জয়কে বলিত, দেখো এমন করে মানুষ ঠকায় না। মৃত্যুঞ্জয় কহিত, সবাই করে, এতে দোষ কী? অর্থাৎ বিলাসী কিন্তু মৃত্যুঞ্জয়কে আগে থেকেই সাবধান করে দিয়েছে, তাকে আগে থেকেই পরামর্শ দিয়েছে যে সৎভাবে একটা যে কোনো কাজ করে চলতে। তাদের কিন্তু টাকা পয়সা ছিল, যে তারা চলাফেরা করতে পারতো বা খাওয়া দাওয়া করতে পারতো, তারা ভালোভাবেই চলতে পারতো। কিন্তু মৃত্যুঞ্জয় আসলে টাকার লোভ করে পরে যখন সাপ ধরা কন্টিনিউ করে বা সাপ ধরা ছাড়ে না, এবং ওই অনৈতিক ব্যবসা যেটা রয়েছে যে তাবিজ বিক্রি বা খড়কুটো বিক্রি, এগুলো যখন বিক্রি করা থামায় না তখন কিন্তু তার পরিণত হয় কি, সে সর্পদংশনে মৃত্যুবরণ করে। তো আমরা যদি গ নম্বরের যে থিমটা রয়েছে, প্রশ্ন গেল কই, এই যে ডিএসপির পরামর্শে আমরা যদি দেখি যে ডিএসপির পরামর্শে মনোজ কিন্তু যে অনৈতিক কাজ বা নকল করা সেটা কিন্তু ছেড়ে দেয়, যার ফলে তার কিন্তু সে একদিন দেখা যায় যে আইপিএস অফিসার হয়। কিন্তু বিলাসীর ক্ষেত্রে কি হয়, যে বিলাসী মৃত্যুঞ্জয়কে শতবার বলা সত্ত্বেও সে কিন্তু ওই ব্যবসাটা ছাড়তে পারে না, যার কারণে একদিন তাকে একটা অপমৃত্যু বা বলা চলে যে সর্পদংশনের মৃত্যুর কবলে পড়তে হয়। সে ওই সময় বিলাসী যখন তাকে সতর্ক করেছিল তখনই যদি ওই কাজটা ছেড়ে দিত বা সৎ পথে আসতো, তাহলে কিন্তু আজ হয়তো মৃত্যুঞ্জয়ের এই পরিণতি হতো না। যেখানে আমাদের উদ্দীপকে সৎ পরামর্শ গ্রহণের ফলে মনোজের জীবন পরিবর্তন হয়ে গেছে। তো এইটাই আসলে মেন জিনিস এবং এইটাই আসলে মেন বিষয়, মূল বিষয় এইটাই, যার উপরই আমাদের প্রশ্নটা বলা হয়েছে এবং প্রশ্নটা আমি যেভাবে সাজিয়েছি আসলে। তো চলুন ক নম্বরটার উত্তর আমি দেখিয়ে দিই আপনাদেরকে, যে উদ্দীপকের ডিএসপির পরামর্শ বিলাসী কর্তৃক মৃত্যুঞ্জয়কে প্রদত্ত, দেখো এমন করে মানুষ ঠকায়ও না, উক্তিটিকে নির্দেশ করে।
কেন আমি এটা দিয়ে বলেছি, কারণ দেখেন, যখন ডিএসপি মনোজকে বলে তখন সে নকল করছিল, সে একটা অনৈতিক পথে হাঁটছিল। যখন ডিএসপি তাকে পরামর্শ দেয়, একটা ভালো পরামর্শ দেয়, তখন কিন্তু মনোজ সেটা থেকে সরে আসে এবং তার জীবনে উন্নতি হয়। কিন্তু আমাদের বিলাসী গল্পে বিলাসী যখন মৃত্যুঞ্জয়কে তার পরামর্শ দেয় যে দেখো, এই যে মাদুলি বা হচ্ছে এই যে খড়কুটো বা এই যে গাছের হলো ডালপালা, এগুলো দিয়ে ব্যবসা করো না, মানুষ ঠকায়ও না, তখন কিন্তু মৃত্যুঞ্জয় সেটা শোনেনি। সে টাকার লোভে কিন্তু সেই ব্যবসা চালিয়ে গেছে এবং এক পর্যায়ে কিন্তু সাপের দংশনে তার জীবনে একটা কাল নেমে আসে, একটা মানে হৃদয় বিদারক একটা ঘটনা ঘটে যায়। সে যদি সেদিন বিলাসী কথা মানতো, যদি সে সৎ পথে চলতো, সৎভাবে কাজ করতো, তাহলে কিন্তু তার এই ক্ষতিটা হতো না। তো এটাই হচ্ছে মূল কথা আসলে নম্বরে। তারপর আমি আপনাদেরকে দেখাই যে সৎ মানুষের সৎ পরামর্শ গ্রহণ করা উচিত, অন্যথায় তা একসময় বিপদ ডেকে আনে। ঠিক যেমনটা বিলাসী গল্পে বিলাসীর সৎ পরামর্শ অগ্রাহ্য করায় মৃত্যুঞ্জয়ের করুণ পরিণতি হয়েছিল। উদ্দীপকে দেখা যায় মনোজ কুমার শর্মা নকল করে দশম শ্রেণীতে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়। দ্বাদশ শ্রেণীতে নকল করাকালীন সৎ ডিএসপি পরীক্ষা বহিষ্কার করেন। ডিএসপি মনোজকে চিটিং বা নকল ছাড়তে বলে। মনোজ তার সৎ পরামর্শ গ্রহণ করে, পরিশ্রম করে এবং আইপিএস হয়। অর্থাৎ সৎ পরামর্শ গ্রহণে মনোজ জীবনে উন্নতি করে, তবে বিলাসীর পরামর্শ অগ্রাহ্য করায় মৃত্যুঞ্জয় এর করুণ পরিণত হয়। অর্থাৎ আমি যে লাস্টের কথাটা বলেছি, এটার মাধ্যমে আসলে আমি উদ্দীপকের ডিএসপির পরামর্শ বিলাসী গল্পের যে অংশকে নির্দেশ করে সেটাকে তুলে ধরছি একবারে। লাস্টের যে লাইনটা, সেটার মাধ্যমে আমি এক লাইনে এটার উত্তর করে দিয়েছি। এবার নাম্বার যে উত্তরটা মানে প্রশ্নটা রয়েছে, সেটা হচ্ছে শ্রদ্ধার বাবার মতো মানসিকতার মানুষ আজও সমাজে বিরল নয়। তো এটার উত্তর একটু আসলে অগোছালো হয়েছে আমার উত্তর, আমি মানছি। তবে আশা করি এটা লিখলেও আমরা একটা নেট পরিমাণ মার্ক পেতে পারি। তো আমার নাম্বারটা আমি এভাবে সাজিয়েছি যে সংকীর্ণ মনোভাবের দিক দিয়ে শ্রদ্ধার বাবার মতো মানসিকতার মানুষ আজও সমাজে বিরল নয়। উদ্দীপক ও বিলাসী গল্পের আলোকে উক্তিটি সত্য বলে আমি মনে করি। এখন বিলাসী গল্পে বর্ণপ্রথার ভয়াবহ রূপ তুলে ধরা হয়েছে, যেখানে সাপুড়ে কন্যা বিলাসীকে বিয়ে করায় এবং তার হাতে ভাত খাওয়ার অজুহাতে বিলাসীর উপর নির্মম অত্যাচার এবং মৃত্যুঞ্জয়কে সমাজচ্যুত করা হয়। এক্ষেত্রে সমাজের মানুষের কুসংস্কারাচ্ছন্ন সংকীর্ণ মনোভাবের স্পষ্ট বহিঃপ্রকাশ ঘটেছে। উদ্দীপকে মনোজ শর্মা গরিব ও নিচু জাতের ছেলে। সে অনৈতিক ভাবে নকল করা ছেড়ে সৎভাবে পরিশ্রম করে এবং একদিন আইপিএস অফিসার হয়। তার সার্বক্ষণিক সঙ্গী শ্রদ্ধা উচ্চবংশীয় ধনী পরিবারের মেয়ে। আইপিএস হওয়ার পর মনোজ শ্রদ্ধাকে বিয়ের প্রস্তাব দিলে নিচু জাতের ছেলে হওয়ায় শ্রদ্ধার বাবা মনোজকে ফিরিয়ে দেয় এবং মনোজ যে চেয়ারে বসেছিল তা জ্বালিয়ে দেয়। অর্থাৎ শ্রদ্ধার বাবার মাঝেও জাতিভেদের সংকীর্ণ মনোভাব ফুটে ওঠে। বিলাসী গল্পের সমাজের মানুষদের অমানবিক অত্যাচার এবং উদ্দীপকের শ্রদ্ধার বাবার মতো মানুষদের সংকীর্ণ চেতনা আমরা প্রায়শই আমাদের আশেপাশে দেখে থাকি। তাই শ্রদ্ধার বাবার মতো মানসিকতার মানুষ আজও সমাজে বিরল নয়, উক্তিটি সত্য। আমি আসলে এইভাবে আমার উত্তরটাকে সাজিয়েছি। জানি না কতটুকু সঠিক হয়েছে, তবে আমি আশা করছি এইভাবে উত্তরটা আসলে এই ধাঁচেরই হওয়া উচিত ছিল। আমার এই কয়দিনে গত প্রায় এক সপ্তাহ ধরে আমি এই প্রশ্নটা নিয়ে ভাবছিলাম। তো আমার যতটুকু ধারণা যে এই রকমই একটা উত্তর হওয়া উচিত ছিল এই প্রশ্নটার, যদিও আমি হয়তো বা 100% সঠিক নাও হতে পারি। তারপরও আসলে এই প্রশ্নটার প্রতি আমার একটু কনফিডেন্স আছে। তো এই ছিল আমাদের কমপ্লিকেটেড প্রশ্নের উত্তর। তো এতক্ষণ ধরে আপনারা দেখলেন যে কীভাবে প্রশ্নটার উত্তর করতে হবে। এখন আসি যে আমাদের যে প্রশ্নটা, এটা আসলে এই রকম কেন, মানে ব্যতিক্রমধর্মী কেন করেছে। পার্সোনালি আমার যেটা মনে হয় যে আমাদের যিনি প্রশ্নকর্তা ছিলেন, তিনি এটা চিন্তা করেছেন যে গতানুগতিক প্রশ্নে সবসময় মানে আমাদের বোর্ডে বলেন এরকম প্রশ্ন নাও হতে পারে। মানে গতানুগতিক যেই প্রশ্ন প্যাটার্ন, এই প্যাটার্নে আমাদের প্রশ্ন নাও আসতে পারে, ব্যতিক্রমধর্মী প্রশ্নও আসতে পারে। তার জন্য আমরা যাতে আগে থেকে প্রস্তুত থাকি, ঠিক এই কারণেই আসলে প্রশ্নটাকে এত ডিপলি নিয়ে যাওয়া হয়েছে, এত কমপ্লিকেটেড করা হয়েছে। আমি দেখেছি, এটা আমি কেন বলছি, কারণ হচ্ছে বাসায় এসে দেখেছি যে যেগুলো বোর্ডের প্রশ্ন রয়েছে সেগুলো প্রায় একই ধাঁচের হয়,
এবং কিছু প্রশ্ন আছে যেগুলো একটু আলাদা রকমের হয়, এবং আমাদের যে প্রশ্নটা হয়েছে এটার মতন আসলে কোনো প্রশ্নই ছিল না। অর্থাৎ যে সবসময় যে গতানুগতিক পদ্ধতিতে যে প্রশ্ন হবে এর কোনো নিশ্চয়তা নেই। তাই আমাদেরকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে এই রকম কমপ্লিকেটেড প্রশ্ন যাতে আমরা উত্তর করতে পারি, তার জন্য আমাদেরকে আগে থেকেই সচেতন থাকতে হবে। এইটাই সম্ভবত তিনি আমাদেরকে এই রকম প্রশ্নের মাধ্যমে মেসেজ দিয়েছেন। তো আশা করব যে আপনারাও এখন থেকেই সচেতন হবেন, এবং এইরকম প্রশ্নগুলোকে আপনারা সহজে উত্তর করার জন্য সবসময় সচেষ্ট থাকবেন। এবং আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন।